সেই যে ভিন্স ম্যাকম্যানের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সামনে এসে গেছিল জেনেল গ্র্যান্টের সাথে, যেই কারণে আর কি ভিন্স ম্যাকম্যানকে ডাব্লিউডাব্লিউই থেকে বেরিয়ে যেতে হয়েছে। তো সেই জেনেল গ্র্যান্ট এখন সামনে এসে ভিন্স ম্যাকম্যানের নামে কিছু কথাবার্তা বলেছে। তাছাড়া কিছু মাস আগে ভিন্স ম্যাকম্যানের একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটারও ভিডিও সামনে চলে এসেছে। কিন্তু এসব নিয়ে কথা বলে লাভ নেই, কারণ কি লাভ? এগুলো নিয়ে কথা বলে কি বেকার কিছু হবে? কিচ্ছু হবে না। তো তার থেকে বরং আজকের স্ম্যাকডাউনকে নিয়েই কথা বলা যাক, যদিও সেটাকে নিয়েও কথা বলার মতো বেশি কিছু নেই, কিন্তু ওই বলতে তো হবেই কিছু না কিছু। না হলে তোমরা বলো যে আমি স্ম্যাকডাউনকে নিয়ে ভিডিও বানাই না। আসলে স্ম্যাকডাউনকে নিয়ে ভিডিও বানানোর মতো কোনো টপিক থাকে না। আজকের স্ম্যাকডাউনটাই দেখে নাও, মনে হচ্ছে যেন 3 ঘন্টার একটা অত্যাচার। মানে এই 3 ঘন্টা স্ম্যাকডাউনকে প্রথম থেকে শেষ অবধি দেখাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ, আর তার উপর সেটা নিয়ে যদি আবার ভিডিও বানাতে হয়। তো যাই হোক, কী কী হয়েছে, মেন কী কী হয়েছে এই এপিসোডের মধ্যেও সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে স্ম্যাকডাউন আজকে শুরু হয়েছিল এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ সব থেকে বড় সুপারস্টার দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডসকে দিয়ে। আর যেহেতু আগের সপ্তাহে কোডি রোডস এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে গেছে, তাই কোডি রোডস আজকে স্ম্যাকডাউনে কিছু একটা বলতে এসেছিল। কিন্তু সে কিছু বলার আগেই তাকে ইন্টারাপ্ট করে দিয়েছিল জেকব ফাটু। আর জেকব ফাটু এসে আজকে কোডি রোডসকে সরাসরি বলেছে যে কোডি রোডস এটা নিজেও জানে যে যদি ড্রু ম্যাকইন্টায়ার তাদের ম্যাচে ইন্টারফেয়ার না করতো, তাহলে জেকব ফাটু তাকে আর সেমিজেনকে হারিয়ে দিয়েছিল। কিন্তু জেকব ফাটু তার সাথে এই কথাটাও বলে যে এখন তার আর কি প্রবলেম কোডি রোডস না, এখন তার প্রবলেম হচ্ছে ড্রু ম্যাকইন্টায়ার। আর ড্রু ম্যাকইন্টায়ারকে তারপর সে কল আউট করে আর বলে দম থাকলে রিংয়ে আমি তোকে দেখে নিচ্ছি। তো কোডি রোডস সেখানে দাঁড়িয়ে থাকে, কারণ কোডি রোডস তো কিছু বলার সুযোগ তখনও পায় না। তো আমরা দেখতে পাই যে ড্রু ম্যাকইন্টায়ারের গলা শোনা যায়, কিন্তু তার আগে নিক অল্ডিস এসেছিল। নিক অল্ডিস এসে আর কি জেকব ফাটু আর কোডি রোডসকে বোঝানোর চেষ্টা করছিল, মানে জেকব ফাটুকে মেনলি বোঝানোর চেষ্টা করছিল যে এই সময়টা কোডি রোডসের, এখন কোডি রোডসকে একটু বলতে দেওয়া উচিত। তাই সে যেন তার সাথে তার অফিসে যায়, সেখানে গিয়ে আর কি তারা ডিসকাস করবে যে কীভাবে সে ড্রু ম্যাকইন্টায়ার অবধি পৌঁছাতে পারে। আর যেহেতু সামনে রাসেলমেনিয়া, তাই নিক অল্ডিস আর কি বেকার কোনো চাপ নিতে চায় না। কিন্তু আমরা দূরে এক জায়গায় ড্রু ম্যাকইন্টায়ারকে দেখতে পাই উপরে, যেখানে ড্রু ম্যাকইন্টায়ার আজকে স্ম্যাকডাউন আর কি দেখতে এসেছিল। আর সে আর কি জেকব ফাটুকে উত্তপ্ত করছিল আর বলে যে যদি কিছু করার থেকে এখানে এসে করে নে। তো যে আমরা দেখতে পাই যে জেকব ফাটু তাকে মারতে যায়ও, কিন্তু যেহেতু নিক অল্ডিস বলেই দিয়েছিল যে সে এখন বেকার কোনো চাপ নিতে চায় না, তো আমরা দেখতে পাই নিক অল্ডিস সেখানে কতগুলো সিকিউরিটিকে পাঠিয়ে দেয়। সিকিউরিটিরা জেকব ফাটুকে আটকানোর চেষ্টা করে, জেকব ফাটুর কাছে মারও খায়। আর তারপর নিক অল্ডিস জেকব ফাটুকে বলে যে জেকব ফাটু যদি এরকমই করতে থাকে তাহলে জেকব ফাটুকে সে সাসপেন্ড করতে বাধ্য হবে সামনে রাসেলমেনিয়া। তাই জেকব ফাটু হয়তো রাসেলমেনিয়া মিস করতে চাইবে না, তাই তাকে একটু শান্ত হতে বলে। তো আলটিমেটলি আমরা দেখতে পাই যে নিক অল্ডিস তাকে নিয়ে চলে যায়, আর তাকে আজকের রাতের জন্য আর কি বিল্ডিং থেকে বের করে দেওয়া হয়। আর ড্রু ম্যাকইন্টায়ারকেও সেখান থেকে সরে যেতে বলা হয়। আর ড্রু ম্যাকইন্টায়ার তখন সেখানে দাঁড়িয়ে বলে যে সবাই আমার পেছনে পড়ে আছে, কারণ আমি হলাম চ্যাম্পিয়ন আর আমি স্ম্যাকডাউনের চ্যাম্পিয়ন। তো তখন আমরা দেখতে পাই আলটিমেটলি কোডি রোডস কিছু বলার সুযোগ পায়। আর কোডি রোডস বলে যে দেখ ড্রিউ, সবাই তোর পেছনে পড়ে আছে কারণ তুই চ্যাম্পিয়ন, এটা যদি তুই ভেবে থাকিস তাহলে তুই ভুল ভাবছিস। সবাই তোর পেছনে পড়ে আছে বলে তাকে আর কি একটা গালাগালি দেয়। তো এই করেই আজকে কোডি রোডসের প্রোমো শেষ হয়। তো যেমন বললাম যে যেহেতু আগের উইকে এলিমিনেশন চেম্বারের জন্য কোডি রোডস আর কি কোয়ালিফাই করে গেছে, তো এই জন্যই কোডি রোডস আজকে সেটাই বলতে এসেছিল, কিন্তু আলটিমেটলি সে বলার সুযোগ পায় না। কিন্তু আজকে ব্যাক স্টেজে আমরা একটা ভালো জিনিস দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে কোডি রোডস আর স্যামি জেনের মধ্যে একটা কনফ্রন্টেশন হয়, যেখানে স্যামি জেনকে আর কি কোডি রোডস একটু মোটিভেট করার চেষ্টা করছিল যে ঠিক আছে আগের সপ্তাহে তুই হেরে গেছিস, কোনো ব্যাপার না, তুই আবার সুযোগ পাবি। তো স্যামি জেন আজকে কোডি রোডসের মুখের উপর বলে দিয়েছে যে দেখ কোডি, তুই আমাকে এসব বোঝাতে আসিস না, তুই সবসময় অপরচুনিটি পাস, তোকে সবসময় সব কিছু দিয়ে দেওয়া হয় কারণ তুই হচ্ছিস ডাব্লিউডাব্লিউ এর গোল্ডেন বয়। কিন্তু আমি যেহেতু ডাব্লিউডাব্লিউ এর গোল্ডেন বয় না, তাই আমি সবসময় অপরচুনিটি পাইও না। তাই তুই আমাকে মোটিভেট করতে আসিস না। আমি আমার উপর কোনো লজ্জিত নেই যে আমি মানে জিততে পারিনি, উল্টা তোর উপর লজ্জিত হওয়া উচিত। কারণ যখন কিনা ড্রু ম্যাকইন্টায়ার আমাদের ম্যাচে ইন্টারফেয়ার করেছিল, তখন আমি ড্রু ম্যাকইন্টায়ারকে অ্যাটাক করতে গেছিলাম, আর তুই কী করলি? তুই সেই সুযোগটাকে নিয়ে আমাকেই ক্রস রোডস মেরে আমাকেই হারিয়ে দিয়ে এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে গেলি। তাই তোর নিজের উপর লজ্জা হওয়া উচিত। তখন কোডি রোডস বলে যে দেখ, আমাকে তো তুই স্ট্রাগলের কথা বলতে আসিসই না, কারণ আমিও অনেক স্ট্রাগল করেছি। আর তুই যদি মনে করে থাকিস যে আমি আগের উইকে ফায়দা তুলেছি, তো হ্যাঁ আমি ফায়দা তুলেছি, আর এটাই তো বিজনেস, আর এইভাবেই বিজনেস চলে। আর তুই আজ অব্দি ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারিস নি, কেন জানিস? কারণ
তুই তো সুযোগের কখনো সদ্ব্যবহার করিসনি। তো আমরা দেখতে পাই এইভাবেই আর কি কোডি রোডস আর স্যামিসনের মধ্যেও আজকে একটা ব্যাক অ্যান্ড ফোর্থ কথাবার্তা চলে, মানে একটা তর্ক বিতর্ক চলে, আর তারপর সেখান থেকে কোডি রোডস চলে যেতে যায়। তো তারপর আমরা দেখতে পাই স্যামিসনকে ট্রিক উইলিয়ামসের সে ইন্টারফেয়ার করে। ট্রিক উইলিয়ামস বলে হ্যাঁ কোডি রোডস ঠিক বলেছে, স্যামিসন কখনোই তার সুযোগে সদ্ব্যবহার করেনি, আর সেই কারণে স্যামিসন কিছু করতে পারে না। যেটা স্যামিসন আগের সপ্তাহে করতে পারেনি সেটা এই সপ্তাহে আমি করবো, কারণ আজকে ট্রিক উইলিয়ামস, ড্যামিয়ান প্রিস্ট আর ওই দিক থেকে কার্মেলো হেইজের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ ছিল এলিমিনেশন চেম্বারে কোয়ালিফাই করার জন্য। তো ট্রিক উইলিয়ামসের কথা শুনে আমরা দেখতে পাই স্যামিসন আবার কোডি রোডসের কাছে যায় আর তাকে সরি বলে। কেন সরি বললো আই ডোন্ট নো, কারণ স্যামিসেন যে কথাগুলো কোডি রোডসকে বলেছিল সেগুলো সত্যি কথাই বলেছিল, কিন্তু তবু স্যামিসেন আজকে কোডি রোডসকে সরি বললো। তো এখন স্যামিসেনকে পুরো গো বেচারা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে স্যামিসেন পুরো ভেঙে পড়েছে, সে কোনোভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারছে না, সে অপরচুনিটি পাচ্ছে না, পেলেও সেটা কাজে লাগাতে পারছে না। তো স্যামিসেনের ক্যারেক্টারটা এখন এরকমই চলছে, মানে তাকে আবার আন্ডারডগ দেখানোর চেষ্টা করা হচ্ছে। এবার দেখা যাক কতদিন স্যামিসেন ডাব্লিউডাব্লিউতে আন্ডারডগ থাকে। এছাড়া আমরা আজকে স্ম্যাকডাউনের টামাটোঙ্গা ভার্সেস ইলিয়া ড্রাগনোভের মধ্যে একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেই ম্যাচে দেখে মনে হচ্ছিল ইলিয়া ড্রাগনোভ জিতে যাবে, কিন্তু যেহেতু তার এমএফটিরা মানে টামাটোঙ্গার এমএফটিরা রিং সাইডে ছিল, তো আমরা দেখতে পাই এই ম্যাচে অনেক ইন্টারফারেন্স হয় আর কি, মানে সেই ইন্টারফারেন্সের ফায়দা তুলে টামাটোঙ্গা আজকে ইলিয়া ড্রাগনোভকে হারিয়ে দিয়েছে। কিন্তু যখন হারিয়ে দিয়েছিল তখন পুরো এমএফটিরা আর সোলো সিকোয়া রিংয়ে আসে, রিংয়ে এসে আর কি সোলো সিকোয়াটা প্রোমো কাট করছিল হোয়াইট সিক্সকে উদ্দেশ্য করে, কিন্তু সেই সময় আমরা দেখতে পাই ইলিয়া ড্রাগনোভ পেছন থেকে সোলো সিকোয়াকে অ্যাটাক করতে যায়, কিন্তু ইলিয়া ড্রাগনোভ একা ছিল আর ওই দিক থেকে সোলো সিকোয়ারা 5 জন। তো হয়ে গেছে গ্যাং ব্যাং, পুরো দিয়েছে ইলিয়া ড্রাগনোভকে মেরে ধরে সরিয়ে। তো তারপর আমরা দেখতে পাই যে স্ক্রিনের মধ্যে আমাদের আঙ্কেল হাউডিও আসে, আঙ্কেল হাউডি এসে আজকে সোলো সিকোয়াকে চ্যালেঞ্জ করে দেয় আর বলে যে দেখ আমি জানি তুই খুব ইনসিকিওর আর এই জন্য তুই তোর এমএফটিদের তোর সাথে নিয়ে ঘুরিস, কিন্তু এরপরে যখন আমাদের দেখা হবে আমি তখন একা আসবো, আর তোর মধ্যে যদি দম থাকে তুইও একা আয়। এই বলে নেক্সট উইকের জন্য আর কি সোলো সিকোয়া আর আঙ্কেল হাউডির মধ্যে একটা 1-on-1 ম্যাচ কনফার্ম হয়ে গেছে। আর ব্যাকস্টেজে আমরা দেখতে পেয়েছিলাম যে নাকামুরা আর কি ওই দিক থেকে টামাটোঙ্গাকে বোঝানোর চেষ্টা করছিল যে টামাটোঙ্গা এখন সোলো সিকোয়ার ছায়ায় চলে এসছে, টামাটোঙ্গা নিজের সত্তাকে হারিয়ে ফেলেছে, আর টামাটোঙ্গার আবার নিজেকে খুঁজে পাওয়া উচিত, আর টামাটোঙ্গা কী ছিল সেটা তার জানা উচিত। আর তার আগে আমরা দেখেছিলাম যে সোলো সিকোয়া টামাটোঙ্গাকে বোঝাচ্ছিল যে দেখ টামাটোঙ্গা আমি জানি আমি তোর উপর প্রাউড যে তুই এইভাবে সব ম্যাচ জিতে যাচ্ছিস, আর আমি জানি তুই কে, তুই হয়তো ফিউচারে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপও জিতে যাবি, কিন্তু আমি এখন চাই তোর এখন ফোকাস হওয়া উচিত হোয়াইট সিক্সের দিকে, আর আমি চাই না এই যে লন্ঠনটা আমি চুরি করেছি এটা আবার হোয়াইট সিক্সের কাছে ফিরে যায়, কারণ এইটা যতক্ষণ তাদের কাছে থাকবে না ততক্ষণ তারা কিছুই না। তো এই বলেই আমরা দেখতে পাই হোয়াইট সিক্স আর আঙ্কেল হাউডির ফিউডটা, মানে আঙ্কেল হাউডি আর হোয়াইট সিক্স আর আঙ্কেল হাউডির ফিউড, বাহ অ্যাকচুয়ালি হোয়াইট সিক্স আর এমএফটিদের ফিউডটা কন্টিনিউ হচ্ছে স্ম্যাকডাউনে। আর ওই দিক থেকে টামাটোঙ্গারও একটা অ্যাঙ্গেল টিস করা হচ্ছে যে টামাটোঙ্গা হয়তো খুব তাড়াতাড়ি এমএফটি থেকে বেরিয়ে আসতে পারে আর একটা সিঙ্গেল সুপারস্টার হিসেবে নিজেকে বিল্ড করার চেষ্টা করতে পারে। তো যাই হোক না কেন, এছাড়া আজকে আমরা শার্লেট ফ্লেয়ার, নায়া জ্যাক্স আর কিয়ানা জেমসের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেটা ছিল এলিমিনেশন চেম্বারে কোয়ালিফাই করার জন্য। এবার শার্লেট যখন এন্ট্রি নিচ্ছিল তখন আমরা শার্লেট আর ওই দিক থেকে জেড কার্গিলের মধ্যে একটা ফেস অফ দেখতে পেয়েছিলাম, যেটা তাদের ফিউচার ম্যাচকে হয়তো টিস করছিল, কিন্তু ফিউচার ম্যাচ হবেই বা কী করে, কারণ এই যে ট্রিপল থ্রেট ম্যাচটা হয়েছে এটা ছিল এলিমিনেশন চেম্বারে কোয়ালিফাই করার জন্য, আর এলিমিনেশন চেম্বার জিতেই হয়তো শার্লেট ফ্লেয়ার চান্স পেতে পারতো, কিন্তু শার্লেট ফ্লেয়ার তো সেটাই পায়নি। তার কারণ হচ্ছে এই ম্যাচের এন্ডিং সিকোয়েন্সটা কিছুটা এমন ছিল যে শার্লেট ফ্লেয়ার তার যে আর কি ফিগার 4 লেগ লক সেখানে নায়া জ্যাক্সকে শার্লেট ফ্লেয়ার আটকে নিয়েছিল, কিন্তু সেই সুযোগটাকেই কিয়ানা জেমস তুলে নেয়, আর কিয়ানা জেমস তখন তাকে রোল আপ করে না, অ্যাকচুয়ালি তার কাত তো এমনি রিংয়ের খুব কাছাকাছি ছিল রিংমেটের, তো সেখান থেকে কিয়ানা জেমস শার্লেটকে পিন করে দেয়, আর শার্লেট বুঝতে পারেনি এটা তার সাথে কী হলো, আর কিয়ানা জেমস কোয়ালিফাই করেছে এলিমিনেশন চেম্বারের জন্য। তো এখানে একটা বিশাল বড় ফেরবদল হয়ে গেছে যে শার্লেট ফ্লেয়ার সে এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করতে পারেনি। তো দেখা যাক, অ্যালেক্সা ব্লিস তো কোয়ালিফাই করে গেছে, এবার ব্যাকস্টেজে তো শার্লেট ফ্লেয়ার অ্যালেক্সা ব্লিসকে খুব বলছিল যে ঠিক আছে আমি করতে পারিনি তো কী হয়েছে, আমার প্রিয় বন্ধু কোয়ালিফাই করে গেছে, এটাই আমার জন্য অনেক। কিন্তু অ্যাকচুয়ালি কি অনেক, নাকি এলিমিনেশন চেম্বারে এবার একটা বিশাল বড় বিট্রেয়াল আসতে চলেছে, সেটা এলিমিনেশন চেম্বারে আমরা জেনে যাব। কিন্তু তাছাড়া আমরা কিট উইলসনকে দেখতে পেয়েছিলাম, আর কিট উইলসনের তো আজকে অবস্থা এমনি খারাপ হতো কারণ তার সামনে ছিল ওবা ফেমি, কিন্তু হ্যাঁ কিট উইলসন চেষ্টা করেছিল ওবা ফেমিকে একটু ইমপ্রেস করার, সে ওবা ফেমির জন্য একটা খুব সুন্দর কবিতা লিখে এনেছিল, সেটা পড়ে ওবা ফেমিকে শুনিয়েছিল, অ্যাকচুয়ালি ওবা ফেমি সেই কবিতাটা শুনে ইমপ্রেস হয়েও গেছিলো, কিন্তু এতটাই ইমপ্রেস হয়েছিল যে বলে আরেকটা কবিতা বলে শোনাতে। এবার আরেকটা কবিতা তো রেডি ছিল না তার কাছে, মানে ভালো কবিতা, কিন্তু তার আগে সে একটা আর কি ওবা ফেমিকে ব্যঙ্গ করে একটা কবিতা লিখেছিল, সেটাই সে ওবা ফেমিকে পড়ে শুনিয়ে দেয়, লাস্টে ওবা ফেমিকে টক্সিক বলে, আর ওবা ফেমিকে টক্সিক বলে কিট উইলসন আর বাঁচতে পারে?
তো ওবাফেমি তারপর কিট উইলসনকে তুলে রিংয়ে আনে, তারপর তাকে মাত্র 1 মিনিটের মধ্যে হারিয়ে দিয়ে তার নিজের ডমিনেন্স প্রমাণ করে দেয়। মানে ওবাফেমিকে আবার এখনও ডাব্লিউডাব্লিউই মনস্টারস ওয়েতেই বুক করে চলেছে, এখনও তার কাছে রিয়েল কোনো চ্যালেঞ্জার আসেনি। চ্যালেঞ্জারের কথা যখন হচ্ছে তখন আমরা আজকে চেলসি গ্রিনকেও দেখতে পেয়েছিলাম, আর চেলসি গ্রিনের গোড়ালি তো ভেঙে গেছে, কিন্তু যেমন আমি তোমাদের বলেছিলাম যে চেলসি গ্রিনের ক্যারেক্টারটা এমন যে চেলসি গ্রিনকে এখনও স্ম্যাকডাউনে ব্যবহার করা যেতে পারে। তো আজকে টিফি টাইম মানে টিফনি স্ট্র্যাটন আর অ্যালবা ফায়ারের মধ্যে একটা ম্যাচ ছিল, যেখানে অ্যালবা ফায়ারকে সাপোর্ট করার জন্য চেলসি গ্রিন তার রিং সাইডে ছিল। মাঝখানে তো সে এতটাই উত্তেজিত হয়ে গেছিল, সে তার হুইল চেয়ার থেকে উঠে আর কি টিফিনির সাথে ফেস টু ফেস চলে এসেছিল। তো যাই হোক না কেন, আলটিমেটলি আমরা দেখতে পাই যে অ্যালবা ফায়ার এখানে টিফিনি স্ট্র্যাটনকে হারাতে পারে না, আর আমাদের টিফি দিদি মানে টিফিনি স্ট্র্যাটন এই ম্যাচে অ্যালবা ফায়ারকে হারিয়ে দিয়েছে আর একটা ভিক্টরি তার নিজের নামে করে নিয়েছে। এছাড়াও সে এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে গেছে। তো দেখা যাক রাসেলমেনিয়ায় সে কোনো চান্স পায় কি না। এলিমিনেশন চেম্বারের কথা যখন হচ্ছে তখন আরেকটা যে কোয়ালিফিকেশন ম্যাচ ছিল সেটা নিয়ে একটু কথা বলা যাক, যেটাও ছিল একটা ট্রিপল থ্রেট ম্যাচ ড্যামিয়ান প্রিস্ট, ট্রিক উইলিয়ামস আর কার্মেলো হেইজের মধ্যে। এবার সেই ম্যাচেও আমরা আজকে দেখতে পেয়েছি যে এই ম্যাচটাও খুব ভালোই চলছিল, মানে ভালো ম্যাচ ছিল, দেখার মতো ম্যাচ ছিল। কিন্তু ম্যাচের এন্ডিংটা এমন হয় যে ড্যামিয়ান প্রিস্ট আর কি কার্মেলো হেইজকে তার ফিনিশার মারতে যাচ্ছিল, কিন্তু সেই সময় ট্রিক উইলিয়ামসই ড্যামিয়ান প্রিস্টকে তার ফিনিশার মেরে দেয়, আর মেরে দিয়ে ট্রিক উইলিয়ামস ড্যামিয়ান প্রিস্টকে পিন করে এই ম্যাচে জিতে গেছে আর এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে গেছে। তো ড্যামিয়ান প্রিস্টের সাথে এখন ভালো কিছু চলছে না, অ্যালিস্টার ব্ল্যাককে হারানোর পর তার সাথে ভালো অ্যাকচুয়ালি কিছু হয়নি। তো দেখা যাক ড্যামিয়ান প্রিস্ট রাসেলমেনিয়ায় কী করে। কিন্তু অ্যালিস্টার ব্ল্যাকের কথা যখন হচ্ছে তখন আজকে অ্যালিস্টার ব্ল্যাক স্ম্যাকডাউনের মেন ইভেন্টে ছিল, যেখানে তার ম্যাচ ছিল এগেনস্ট আ ভাইপার র্যান্ডি অর্টন। তো মেন ইভেন্টের কথা তো বলবো, কিন্তু তার আগে কথা বলা যাক সেই মিস্ট্রি ক্রেট বা মিস্ট্রি বক্সের, যেটা আজকে স্ম্যাকডাউনে আমরা দেখতে পেয়েছিলাম। এবার নিক অল্ডিস তো আবার সেটাকে রতে পাঠিয়ে দিতে বলেছে, কারণ সেও এটাকে হ্যান্ডেল করতে পারবে না। তো বক্সটা এখন স্ম্যাকডাউনেই ঘোরাফেরা করছে। তো যাই হোক না কেন, আজকে সেই মিস্ট্রি বক্সের মিস্ট্রি তো রিভিল হয়নি, কিন্তু একটা জিনিস আজকে আমরা দেখেছিলাম যে এই মিস্ট্রি বক্সের সামনে আজকে আর্ট্রুথ এসে বলছিল যে এই মিস্ট্রি বক্সের ভেতরে কী আছে সেটা সে জানে, হ্যান ত্যান। তাছাড়া মাঝখানে আমরা দেখেছিলাম যে জনি গর্গানো, সে তো এখন পুরো ডিপ্রেশনে চলে গেছে, আর সে আজকে সেই যে উল্টো হয়ে শুয়ে থাকে না ডিপ্রেশনে, সে আজকে সেই মিস্ট্রি বক্সের উপরে গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়েছিল। তো মিস্ট্রি বক্সকে ঘিরে আর কি এইসবই ডাব্লিউডাব্লিউ দেখাচ্ছে আর কি, আমাদের উত্তেজনাকে টান টান রাখতে চাইছে। তো আলটিমেটলি কী বেরায় দেখা যাক। কিন্তু আজকে পেছনে আর কি একটা হিন্ট ডাব্লিউডাব্লিউ দিয়েছিল, যেখানে মিস্ট্রি বক্সের পেছনে কতগুলো দরজার উপরে 4, 3, 2, 1 করে কতগুলো কাউন্টডাউনের মতো কী সব লেখা ছিল। তো হয়তো এখান থেকে আবার সেই ক্রিস জেরিকো টিস দিতে চাইছে ডাব্লিউডাব্লিউ। তো আলটিমেটলি দেখা যাক, আবার নেক্সট উইকে বক্সটা রতে যেতে চলেছে। তো এখন স্ম্যাকডাউন এই করছে বক্সটা। কিন্তু এবার স্ম্যাকডাউনের মেইন ইভেন্টের কথা বলা যাক। তো স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে যেমন বললাম র্যান্ডি অর্টন আর অ্যালিস্টার ব্ল্যাকের ম্যাচ ছিল। এবার র্যান্ডি অর্টন এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে গেছে। এবার কেই বা জানতো যে এলিমিনেশনের আগে র্যান্ডি অর্টন এই ম্যাচটা হেরে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি র্যান্ডি অর্টন আজকে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে হেরে গেছে। প্রথম কথা, এই ম্যাচটা স্ম্যাকডাউনের মেইন ইভেন্ট কেন ছিল আমার তো সেটাই মাথায় ঢোকেনি। দ্বিতীয় কথা, মেইন ইভেন্ট ছিল তো ছিল, এখানেও র্যান্ডি অর্টনকে হারতেই হলো। আর কীভাবে হারতে হলো আমরা দেখতে পেলাম যে ড্রিউ ম্যাকেন্টায়ার লাস্টে এই ম্যাচে ইন্টারফেয়ার করেছিল, যখন সে তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ দিয়ে র্যান্ডি অর্টনকে মেরে দিয়েছিল। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অ্যালিস্টার ব্ল্যাক তার ব্ল্যাক মাস মেরে দিয়েছিল র্যান্ডি অর্টনকে, মেরে পিন করে র্যান্ডি অর্টনকে এই ম্যাচে অ্যালিস্টার ব্ল্যাক হারিয়ে দিয়েছিল। আর যখন অ্যালিস্টার ব্ল্যাক র্যান্ডি অর্টনকে হারিয়ে দিয়েছিল সে সময় আমরা দেখেছিলাম যে ড্রিউ ম্যাকেন্টায়ারকে আটকাতে সেখানে আমাদের পৃথিবীর সব থেকে ভালো মানুষ, ডাব্লিউডাব্লিউর অল টাইম বেস্ট সব থেকে বড় সুপারস্টার কোডি রোডসও সেখানে ছিল। কোডি রোডস তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু থামাতে পারেনি। কিন্তু দেখো একটা বিষয়, যে ড্রিউ ম্যাকেন্টায়ার যখন ইন্টারফেয়ার করে র্যান্ডি অর্টনের ম্যাচে, তখন র্যান্ডি অর্টন ম্যাচ হেরে যেতে পারে, কিন্তু সেই ড্রিউ ম্যাকেন্টায়ার যখন তার ফিনিশার মেরে দেয় একটা ম্যাচে, যেটা আমি আগের সপ্তাহের ম্যাচের কথা বলছি, যেখানে কিনা কোডি রোডসকে সে ক্লেমোর মেরে দেয়, কিন্তু তবু কোডি রোডস কিন্তু হারে না, কিন্তু র্যান্ডি অর্টন তো হারতেই পারে। আরে র্যান্ডি অর্টন কোডি রোডসের সামনে কিছু নাকি, র্যান্ডি অর্টন তো ছোটোখাটো সুপারস্টার, র্যান্ডি অর্টন তো হারতেই পারে, তাই না? তো যাই হোক না কেন, এটাই এখন ডাব্লিউডাব্লিউ আর ট্রিপল এইচের লজিক। কিন্তু লাস্টে আমরা দেখতে পাই যে র্যান্ডি অর্টন আর কোডি রোডসের মধ্যে একটা মোমেন্ট দেখানো হয়, যেখানে র্যান্ডি অর্টন পড়ে আছে, আর ওই দিক থেকে কোডি রোডস র্যান্ডি অর্টনকে কিছু মানে ওঠানোর চেষ্টা করছে বা সামলানোর চেষ্টা করছে। তো দেখা যাক এখান থেকে র্যান্ডি অর্টন, ড্রিউ ম্যাকেন্টায়ার, কোডি রোডস এদের কোনো গল্প রাসেলমেনিয়ার জন্য বানানো যেতে পারে কিনা। কারণ সত্যি কথা বলছি, রাসেলমেনিয়ায় আমি ড্রিউ ম্যাকেন্টায়ার ভার্সেস কোডি রোডসের 1-on-1 ম্যাচ দেখতে একদমই ইন্টারেস্টেড নই। তো এই ছিল আজকে স্ম্যাকডাউনের এপিসোড। যেমন বললাম 3 ঘন্টা স্ম্যাকডাউনটাকে সহ্য করাই একটা বিশাল বড় ঝামেলার বিষয়,
জানি না স্ম্যাকডাউনের সাথে ডাব্লিউডাব্লিউ কবে ভালো কিছু করবে। ড্রু ম্যাকইন্টায়ার তো নিজের কাজ ভালো মতোই করে যাচ্ছে, কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার ছাড়া আর কোনো স্টোরি দেখতে সেরকম সত্যি বলতে মজা আসছে না স্ম্যাকডাউনে। বাকি তোমাদের স্ম্যাকডাউন কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও বলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর পাশাপাশি ভিডিওটাকে তোমরা পারলে হাইপও করে দিও। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা। ওয়াহ!